আমার জন্য না হোক, মাননীয় অর্থমন্ত্রী মহোদয়ের জন্য একটা তালি দেন। আমার সদস্যরা কৃপণতায় ভুগছে মাননীয় স্পিকার। তারা একটি এদিকেও পাচ্ছেন কিন্তু বাম পাশেও পাচ্ছেন, কৃপণতা নেই। আগামী দিনে এই ট্রেড লাইসেন্সগুলির জন্য বাংলাদেশের কোনো অঞ্চলের কারো কোনো অফিসে যাওয়া লাগবে না। তারা একটা অনলাইন পোর্টালে ঢুকবে, আলোচনায় অংশগ্রহণ করবেন সিলেট 1 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য এবং মাননীয় মন্ত্রী জনাব খন্দকার আব্দুল মুক্তাদির। জনাব আব্দুল মুক্তাদির, আপনার সময় 15 মিনিট, 15 মিনিটস। থ্যাংক ইউ। মাননীয় স্পিকার, ধন্যবাদ। আমি মাননীয় অর্থমন্ত্রীর পাশের বাড়ির মন্ত্রী। উনি যে বাজেট প্রণয়ন করেছেন, সেই বাজেটের কর আহরণের দপ্তর খোদ উনার মন্ত্রণালয়ের অধীন। আর যে বিনিয়োগ করবেন, প্রবৃদ্ধি আনবেন, তার একটা বড় অংশ হবে আমাদের মন্ত্রণালয়ের মাধ্যমে। সেই জন্য মাননীয় স্পিকার, নির্ধারিত সময়ের মধ্যে যদি শেষ না হয় একটু বিবেচনা করবেন। মাননীয় স্পিকার, আমাদের দায়িত্ব নেয়ার পরে দেড় মাস পরেই মাননীয় অর্থমন্ত্রীর বাজেট প্রণয়ন কাজ শুরু করতে হয়েছে। এবং আমাদের যে ইকোনমির ফান্ডামেন্টালস, যে ভেরিয়েবলগুলি সামনে নিয়ে উনি কাজ করেছেন, বস্তুত এগুলি উনি ইনহেরিট করেছেন। তারপরেও যে বাজেট উনি দিয়েছেন, ইট হ্যাজ এক্সিডেড মাই এক্সপেকটেশন বাই মাইলস। আমার প্রত্যাশার বাইরে অনেক দূর উনি চলে গিয়েছেন। আমার জন্য না হোক, মাননীয় অর্থমন্ত্রী মহোদয়ের জন্য একটা তালি দেন। মাননীয় স্পিকার, এই বাজেটে আমি র্যান্ডম বেসিসে এর আগের 12-14 বছরের বাজেট কিছু র্যান্ডম স্টাডি করেছি। দেখতে চেয়েছিলাম যে ওইগুলির সাথে মৌলিক ব্যবধান কি আছে এই বাজেটের, সেটি আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই। মাননীয় স্পিকার, এই বাজেটে একটা থিম হচ্ছে ইনভেস্টমেন্ট অ্যান্ড গ্রো, বিনিয়োগ এবং প্রবৃদ্ধি। এবং সেই বিনিয়োগটা কোথায়? মানব সম্পদ উন্নয়নের জন্য, হেলথ, এডুকেশন, দক্ষতা বৃদ্ধি, সফট পাওয়ার ডেভেলপমেন্ট, এইসবের মধ্যে বিনিয়োগ। 2013-14 সনের বাজেটে শিক্ষা খাতের বাজেটের অংশ ছিল 11.3%। এই বাজেটে সেটা মাননীয় অর্থমন্ত্রী নিয়ে এসেছেন 13.1%, যেটা জিডিপির 2%, এবং তার লক্ষ্য হচ্ছে এই সরকারের মেয়াদের মধ্যে সেটা 5%-এ নিয়ে যাওয়া। হেলথে 2013-14 সনের বাজেটে ছিল বাজেটের 4.2% অ্যালোকেশন, সেটা উনি নিয়ে এসেছেন এবার 6.71%-এ। আর মেগা প্রজেক্টের নামে গত 15-16 বছরে আমরা যেরকম দুর্নীতির মৎসব দেখেছি, সেটা থেকে শিফট করে উনি ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচারে তখনকার 31%-কে এখন বাজেটের রেশিও অনুযায়ী 18.66%-এ নিয়ে এসেছেন। তার মানে উনি খরচের লাগাম টেনে ধরেছেন। একইভাবে বিদ্যুৎ এবং জ্বালানিতে আগের 5.1% আমরা জানি ক্যাপাসিটি পেমেন্ট দিতে গিয়ে দেশটি প্রায় দেলিউহার উপক্রম হয়েছিল। সেই 5.1%-কে এবার 1.85%-এ নিয়ে এসেছেন। উনার বাজেটের থিম হচ্ছে স্টেবিলিটি, ইনভেস্টমেন্ট এন্ড গ্রোথ। যে সমস্ত প্রকল্প উনি নিবেন, উনি সেটার রিটার্ন অন ইনভেস্টমেন্ট নিশ্চিত করতে চান, যাতে ভ্যালু ফর মানি থাকে এটার মধ্যে। মাননীয় স্পিকার, এইবারের বাজেটের গ্রোথ টার্গেট হচ্ছে 6.5%। আর এই 6.5% গ্রোথটা আমরা কিভাবে অ্যাচিভ করব, এটা নিয়ে 2-4টা কথা বলতে চাই। যারা এই দেশে অর্থনীতির নিয়ে কাজ করেন, সবাই একটা টার্মের সাথে খুব পরিচিত, ICOR, ইনক্রিমেন্টাল ক্যাপিটাল আউটপুট রেশিও। আমাদের মার্কেট যেহেতু অনেক ইমপারফেক্ট, ইনএফিশিয়েন্ট, সেজন্য আমাদের ইনক্রিমেন্টাল ক্যাপিটাল আউটপুট রেশিওটা লো, 5.5%। আমরা যে পরিমাণ ইনভেস্ট করি
সেই 1% ইনভেস্টমেন্টের বিপরীতে জিডিপি গ্রোথে কনভার্সন হয় যেহেতু আইসিওআর 5.5%, কম বেশি 0.18%-এর মতো। আমাদের লক্ষ্য হচ্ছে আগামী দিনে আমাদের এই ইকোনমির সাইজটাকে 1 ট্রিলিয়নে নিয়ে যাওয়া। তো 1 ট্রিলিয়নে নিয়ে যাওয়ার জন্য আজকের যে জিডিপির সাইজ 500 বিলিয়ন, সেটাকে আগামী 8 বছরে যদি 2034 আমাদের টার্গেট হয়, পুরোপুরি ডাবল করতে হবে। তার মানে আমি যদি কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রেট ধরি, রিয়েল গ্রোথ 8.5-9%, তাহলে আমি 9%, তাহলে আগামী 8 বছরে 100% গ্রোথ অ্যাচিভ করা সম্ভব, মানে $1 ট্রিলিয়ন ইকোনমি হওয়া সম্ভব। তো সেটার জন্য আমাদের যে কাজটা করতে হবে মাননীয় স্পিকার, সেটি হলো আমাদের এই আইসিওআর রেশিওটা আরো নিচে নামিয়ে নিয়ে আসতে হবে। যদি আমাদের মার্কেটটাকে আমরা এফিশিয়েন্ট করতে পারি, আমাদের স্পেন্ডিংটাকে এফিশিয়েন্ট করতে পারি, আমাদের প্রজেক্ট নেয়ার সক্ষমতাটাকে আমরা এফিশিয়েন্ট করতে পারি, আমাদের সামগ্রিক প্রোডাক্টিভ ক্যাপাসিটিকে আমরা ঠিকমতো এফিশিয়েন্টলি ইউটিলাইজ করতে পারি, আইসিওআরকে যদি আমরা 4%-এ নামিয়ে নিয়ে আসতে পারি, তখন প্রতি 1% ইনভেস্টমেন্টের এগেনস্টে আমরা পাবো 0.25% জিডিপি গ্রোথ। তার মানে আজকের দিনে যেটা 3.5%-এ নেমে আসছে বা 3.6-এ নেমে আসছে, সেখানে আমাদের টেক্সট টু জিডিপি রেশিও যদি আমরা আমাদের কাঙ্ক্ষিত পর্যায়ে নিয়ে যেতে পারি 9-10%-এ, তাহলে আমাদের পাবলিক এক্সপেন্ডিচার বাড়বে। আজকে যেটা পাবলিক সেক্টরের ইনভেস্টমেন্ট 6.5%, এটা যদি আমরা 8-এ নিয়ে যেতে পারি, এখানে 8 বা 8.5-এ, সেখানে 2%। আর প্রাইভেট সেক্টর গ্রোথ যেটা এখন নেমে এসেছে 21.5%-এ, সেটাকে আমাদের টার্গেট হলো অন্তত 32-33%-এ নিয়ে যাওয়া। এই 41-42%-এর প্রাইভেট এবং পাবলিকের গ্রোথের কম্বিনেশন, ইনভেস্টমেন্টের কম্বিনেশন আমাদেরকে একটা রিয়েল গ্রোথ দিবে, যে দ্যাট উইল বি অ্যারাউন্ড 8.5-9%। মাননীয় স্পিকার, আমাদের এখনকার ইনফ্লেশন হচ্ছে 9-এর কাছে। আমি একটা ধারণার জন্য বলছি, যদি আমরা রিয়েল গ্রোথ অ্যাচিভ করতে চাই 8%, আর আমাদের ইনফ্লেশন থাকে 5%, তার মানে আমার নমিনাল জিডিপি গ্রোথ হতে হবে 13% টু অ্যাচিভ রিয়েল 8% গ্রোথ। যে নমিনাল গ্রোথটা আপনি অ্যাচিভ করবেন, সেটা থেকে ইনফ্লেশন বাদ দিয়ে রিয়েল গ্রোথ কাউন্ট হবে। তাহলে আগামী দিনে আমাদের লক্ষ্য যেমন 41-42%-এ আমাদের প্রাইভেট এবং পাবলিক ইনভেস্টমেন্ট নিয়ে যাওয়া, দ্বিতীয় লক্ষ্য হলো ইনফ্লেশনটাকে কমিয়ে নিয়ে আসা। কিভাবে কমাবো? মাননীয় স্পিকার, ইনফ্লেশন কমানোর জন্য আমাদের কতগুলি জায়গায় এফিসিয়েন্সি নিয়ে আসতে হবে। আজকে বাংলাদেশের লজিস্টিক কস্ট হচ্ছে 16%, জিডিপির 16%, যেখানে ইন্টারন্যাশনাল গ্লোবাল স্ট্যান্ডার্ড হচ্ছে 10%। আমরা চিটাগং পোর্টে আমরা যদি এফিসিয়েন্সি নিয়ে আসি, যেটার জন্য আমরা কাজ করছি, যেমন ইতিমধ্যেই একজন ডেনিশ কন্টেইনার হ্যান্ডলার, মানে কন্টেইনার টার্মিনাল হ্যান্ডেল করছে একটা ডেনিশ কোম্পানি, আগামী দিনে আরো কতগুলি টার্মিনালে মোর এফিসিয়েন্সি আনার জন্য সরকার ইতিমধ্যে উদ্যোগ গ্রহণ করেছেন নৌ পরিবহন মন্ত্রণালয়। একইভাবে আমরা যদি ক্লিয়ারিং কস্ট কমিয়ে নিয়ে আসি এবং পোর্টের এফিসিয়েন্সি বাড়াই, তার মানে বাইরে থেকে যে জাহাজটা এখানে আসবে, সে যখন বাড়তি 3-4 দিন এখানে ডক করে রাখবে না, তখন তার ফ্রেট কমে যাবে। ফ্রেট কমা মানে পার কন্টেইনারের কস্ট কমে আসবে, কস্ট এফিসিয়েন্সি আসবে। একইভাবে যে সমস্ত মার্কেট অ্যাসিমেট্রিজ আছে, আজকে বগুড়ায় বা ঠাকুরগাঁও যে কৃষি পণ্য উৎপাদিত হয়, মনে করেন ওই জায়গাতে কৃষকের পণ্যের বিক্রয় মূল্য পায় 20 টাকা, এক্সাম্পল মাননীয় স্পিকার। সেটা ঢাকার কারওয়ান বাজারে যখন চলে আসে এবং আমার পাশে বসা মাননীয় সাংসদ নিজান সাহেব যখন এটা কিনেন, তখন সেটা হয়তো কিনেন 72 টাকায়। এখন পরিবহন খরচ বাদেও, মধ্যস্বত্বভোগীর লাভ বাদেও, খুচরা বিক্রেতার লাভ পড়েও আনসিন কিছু কস্টের এক্সপেন্সের কারণে এটার কস্টটা শুট আপ করে। তো এই জায়গাগুলি অ্যাড্রেস করে আমরা এখানকার মার্কেটের মধ্যে
যেন আপডেটেড একটা ইনফরমেশন শেয়ারিং এর মেকানিজম, স্ট্রাকচার্ড মেকানিজম থাকে, সেই লক্ষ্যে আমরা কাজ করছি। তাহলে আমরা লজিস্টিক কমিয়ে নিয়ে আসবো, কস্ট কমিয়ে নিয়ে আসবো মাননীয় স্পিকার। আর এই পণ্যে আনা নেওয়ার মাঝখানে হঠাৎ করে যে মূল্যের উল্লম্ফন ঘটে, সেই জায়গাগুলি অ্যাড্রেস করে সেই কস্টটা কাট ডাউন করব। এইভাবে আমরা জীবনযাত্রার ব্যয় আগামী দিনে নামিয়ে নিয়ে আসবো, মুদ্রাস্ফীতি ইনশাল্লাহ নামিয়ে নিয়ে আসবো। সেইভাবে আনঅ্যাকাউন্টেড যেগুলি এক্সপেন্স আছে সেগুলিও কমে আসবে। আমাদের সরকার ইতিমধ্যে পদক্ষেপ নিয়েছে 10,000 মেগাওয়াট সোলার পাওয়ার জেনারেশনের। আমরা যদি আমাদের প্রোডাকশন ফেসিলিটিগুলিতে বেশি বেশি সোলার পাওয়ার ইউজ করি, তাহলে প্রোডাকশন কস্ট কমে আসবে। একইভাবে আমরা আমাদের ট্রান্সপোর্টের মধ্যে যত বেশি ই ভেহিকেল নিয়ে আসব, যত বেশি প্লাগ ইন হাইব্রিড ভেহিকেল নিয়ে আসব, যেটার উদ্যোগ সরকার ইতিমধ্যে গ্রহণ করেছে, তত বেশি আমাদের ট্রান্সপোর্ট কস্ট কমে আসবে। সো প্রোডাকশন কস্ট, ট্রান্সপোর্ট কস্ট, আমাদের লজিস্টিক কস্ট, এই প্রত্যেকটা কস্ট কাটডাউনের মাধ্যমে আগামী দিন জীবনযাত্রার ব্যয় এবং ইনফ্লেশনের উপর আমরা ইনশাল্লাহ নিয়ন্ত্রণ নিয়ে আসব। এবং এই ইনফ্লেশন যেহেতু আমাদের একটা রাইজিং ইকোনমি, আমরা বেশি বেশি ইনভেস্ট করব, এখানে ওয়েজ গ্রোথ হবে, বেশি বেশি শ্রমিকের চাহিদা থাকবে, সুতরাং মার্কেটের একটা হিট সবসময় থাকবে। কিন্তু আমরা যদি 4% মুদ্রাস্ফীতি নামিয়ে নিয়ে আসতে পারি আর নমিনাল জিডিপি 12% নিয়ে যেতে পারি ডাবল ডিজিটের ঘরে, তাহলে আমাদের রিয়েল জিডিপি গ্রোথ হবে 8%। এবং কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রেট যদি 8% হয়, তাহলে 2034 নাগাদ আমার মাননীয় অর্থমন্ত্রীর যে লক্ষ্য 1 ট্রিলিয়নের ইকোনমিতে পৌঁছে যাওয়া মোটেও অসম্ভব কিছু না। মাননীয় স্পিকার, এলডিসি গ্রাজুয়েশন আমরা 3 বছর পিছানোর জন্য আবেদন করেছি। আল্লাহ চাইলে সেটা হয়েও যাবে। যদি হয় তাহলে 2029 নভেম্বর মাসে আমাদের গ্রাজুয়েশন হবে, যদি 3 বছর পিছায়। তার প্রস্তুতির অংশ হিসাবে এবং এমনিতেও আমাদের আসল লক্ষ্য হচ্ছে এই দেশে ইনভেস্টমেন্ট ক্লাইমেট প্রতিষ্ঠা করা, একটা কন্ডিউসিভ ইনভেস্টমেন্ট এনভায়রনমেন্ট। সেটার জন্য প্রথম যে জিনিসটা দরকার মাননীয় স্পিকার, সেটা হচ্ছে এনার্জি অ্যারেঞ্জমেন্ট। আমার বাম পাশে মাননীয় জ্বালানি মন্ত্রী মহোদয় আছেন। বাংলাদেশে এই মুহূর্তে গ্যাসের চাহিদার 17/9/26 পরেও প্রায় 1000 থেকে 1400 MMCFD আমরা পুরো করতে পারছি না, যেটার ফলাফল হচ্ছে অলরেডি ইনস্টল প্রোডাক্টিভ ক্যাপাসিটির পুরো এফিশিয়েন্ট ইউটিলাইজেশন আমরা করতে পারছি না। আমার জানা মতে অনেকগুলি প্রকল্প যেগুলির মূল্য অন্তত 50-60 হাজার কোটি টাকার কম না, 50-60 হাজার কোটি টাকা, সেগুলি গ্যাসের অভাবে চালাতে পারছে না, সেই মেশিন ঘুরছে না। তো আগামী দিন আমাদের জ্বালানি মন্ত্রী মহোদয় উদ্যোগ নিয়েছেন, আমি যতটুকু জানি, দ্রুত একটি এফএসআরও সংযোজনের মাধ্যমে আরো অন্তত 550-600 MMCFD জ্বালানি যোগ করা, গ্যাস যোগ করা। যদি সেটি করা হয় তাহলে স্বল্প মেয়াদে আমাদের এই সংকটের কিছু সুরাহা হবে। আর যত দ্রুত আমরা সোলার পাওয়ার জেনারেশনে যাব, তত সেই দিক থেকেও আমরা কিছু যোগ করতে পারবো। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রীর প্রাথমিক অনুমোদন ক্রমে আমি একটা ফিজিবিলিটি স্টাডি করেছি যে আমাদের সার কারখানা যেগুলি বছরের বেশিরভাগ সময় গ্যাসের অভাবে বন্ধ থাকে, সেগুলির জন্য ডেডিকেটেড এলএনজির একটা নেটওয়ার্ক করতে। যদি আমার ফিজিবিলিটি স্টাডিটা পজিটিভ আসে, তাহলে আমরা সেই জন্য ব্যবস্থা গ্রহণ করব। সেটিও একটি এই জ্বালানির সংকটের উপশমের জন্য একটি সহায়ক ব্যবস্থা হবে। মাননীয় স্পিকার, বাংলাদেশে যারা বিনিয়োগ করতে আসে, বিনিয়োগে আসার সাথে সাথে এরা দম হারিয়ে ফেলে। এটির কারণ হচ্ছে ইজ অফ ডুইং বিজনেসে যখন এই সূচকটি চালু ছিল, আমরা অনেক নিচের দিকে ছিলাম। এখানে একটা কোম্পানি চালু করে তার ব্যবসা পর্যন্ত যেতে তার যতগুলি লাইসেন্স, ক্লিয়ারেন্স, পারমিট লাগে, এগুলি পেতে পেতে প্রায় 355 দিন লাগে এভারেজ। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে আমরা এটির উপরে বেশ কিছু কাজ করেছি এবং আগামী দিন একটি নতুন কোম্পানির মেশিনপত্র আমদানির এলসি খোলার পর্যায়ে যেতে ইনশাল্লাহ মাত্র 14 দিন লাগবে, 14 days।
অবশ্যই সমস্ত লাইসেন্স 14 দিনে হবে না, কারণ অনেকগুলিতে ফিজিক্যাল ইন্সপেকশন ভেরিফিকেশনের ব্যাপার আছে, যেমন ফায়ার লাইসেন্স। সেইগুলির জন্য যে সমস্ত ইন্সপেকশন হবে সেটাও একটি এজেন্সি কোঅর্ডিনেট করবে, এবং তার মাধ্যমে যতগুলি এজেন্সির ফিজিক্যাল ইন্সপেকশনের দরকার সমন্বিতভাবে সেই কাজগুলি করবে। এই মেসেজগুলি দেশ এবং দেশের বাইরের বিনিয়োগকারীদের কাছে পৌঁছা অত্যন্ত গুরুত্বপূর্ণ, মাননীয় স্পিকার। একইভাবে যতগুলি ক্ষেত্রে ওভারল্যাপিং আছে, এই সমস্ত ওভারল্যাপিং আমরা রিমুভ করার ব্যবস্থা করছি। আরজেএসসি এবং শেয়ার ট্রান্সফার ডিজিটাইজ করার ব্যবস্থা হচ্ছে, লিকুইডেশন প্রসেসটা ইজিয়ার করার ব্যবস্থা হচ্ছে। মাননীয় স্পিকার, একটা উদাহরণ আপনাকে আমি দিব। আইআরসি, ইআরসি ট্রেড লাইসেন্সগুলি এক পোর্টাল থেকে ইস্যু হবে। আমাদের দেশে। জি, মাননীয় মন্ত্রী, আপনার বক্তব্য শেষ করেন, আর 4 মিনিট বাড়িয়ে দেওয়া হলো, 4 মিনিটের মধ্যে শেষ করেন দয়া করে। মাননীয় স্পিকার, ধন্যবাদ। আমাদের দেশে ট্রেড লাইসেন্স, ব্যবসার প্রথম ধাপ হচ্ছে ট্রেড লাইসেন্স। এই ট্রেড লাইসেন্স ইস্যু হয় কয়েক হাজার এন্টিটি থেকে। যতগুলি ইউনিয়ন পরিষদ তারাও ট্রেড লাইসেন্স ইস্যু করে, পৌরসভা করে, সিটি কর্পোরেশন করে। আগামী দিনে এই ট্রেড লাইসেন্সগুলির জন্য বাংলাদেশের কোনো অঞ্চলের কারো কোনো অফিসে যাওয়া লাগবে না। তারা একটা অনলাইন পোর্টালে ঢুকবে। আমার সদস্যরা কৃপণতায় ভুগছে, মাননীয় স্পিকার। তারা একটি, এদিকেও পাচ্ছেন কিন্তু বাম পাশেও পাচ্ছেন, কৃপণতা নেই। তারা একটা পোর্টালে ঢুকবে, ফি জমা দিবে, কোনো কাগজপত্র দরকার হলে সেটা জমা দিবে, এবং ডাউনলোড হবে তার ট্রেড লাইসেন্স, সে প্রিন্ট করে নিয়ে বের হয়ে যাবে। যে জুরিসডিকশনের তার ব্যবসা, সেই জুরিসডিকশনে টাকাটা পৌঁছে যাবে, সেটা ইউনিয়ন হোক, পৌরসভা হোক, সিটি কর্পোরেশন হোক। মাননীয় স্পিকার, আগামী দিনে এই দেশের বিনিয়োগ পরিস্থিতি, আমাদের অর্থনীতিকে চাঙ্গা করার জন্য আমরা কয়েকটা সেক্টরকে চিহ্নিত করেছি, যেগুলি রিভাইভাল নিয়ে আমরা কাজ করছি। তার মধ্যে একটা হচ্ছে লেদার সেক্টর। চামড়া, আমাদের এখানে গত বেশ কয়েক বছর যাবৎ চামড়া রপ্তানির পরিমাণ আটকে আছে 1 বিলিয়নের মধ্যে। আমরা এইখানে শুধু কুরবানির সময় প্রায় 1 কোটি পশু জবাই হয়। আমরা আগামী দিন পশু জবাই থেকে শুরু করে পরবর্তী ধাপে প্রত্যেকটা পর্যায়ে একটি সমন্বিত উদ্যোগ নিয়েছি। আমি 1 মিনিটের উদ্যোগটা আপনাকে জানাই, মাননীয় স্পিকার। হাজারীবাগ থেকে যখন ট্যানারিগুলি স্থানান্তরিত হয় সাভারে, এই ব্যবস্থাপনাটা ছিল খুবই দুর্বল, যেই কারণে বেশিরভাগ ট্যানারি স্থানান্তরিত হওয়ার পরে সেখানে আর ব্যবসা শুরু করতে পারে নাই। আর যেগুলি চালু করেছে 3-4টা বাদে কোনোটা কমপ্লায়েন্ট না, যেই কারণে এখান থেকে ভালো কোনো ক্রেতা চামড়া কিনে নিয়ে যায় না। তো আমরা আগামী দিন যেটা উদ্যোগ নিয়েছি, সাভারের সিটিপি, এটি তো যেটা আছে সেটাকে আমরা কারেকশন করব, আরেকটি প্রয়োজনে করব, যাতে প্রত্যেকটা ট্যানারির এই নেটওয়ার্কের অন্তর্ভুক্ত হয়, এবং প্রত্যেকটা ট্যানারিকে কারিগরি সহায়তা, আর্থিক সহায়তা দিয়ে আমরা প্রত্যেকটিকে LGW গোল্ড সনদ নিতে বাধ্য করব, অনুপ্রাণিতও করব, বাধ্যও করব, যাতে বাংলাদেশ থেকে যে চামড়া রপ্তানি হবে সেটা হাইয়েস্ট ভ্যালু অ্যাটেইন করতে পারে। এটা আমরা ইনশাল্লাহ এনশিওর করব। মাননীয় স্পিকার, এই চামড়ার পর্যাপ্ত সদ্ব্যবহার যদি আমরা করতে পারি, আর চামড়াজাত পণ্য ঠিকমতো রপ্তানি করতে পারি, এই সেক্টরটি 10-12 বিলিয়নের একটা এক্সপোর্ট সেক্টরে রূপান্তরিত না হওয়ার কোনো কারণ নাই। আমরা বাংলাদেশে জুট উৎপাদন করি, পাট উৎপাদন করি মোটে 15 লাখ টন। আমরা উদ্যোগ নিয়েছি এটির প্রোডাক্টিভিটি বৃদ্ধি করার জন্য। চাইনিজ সরকারের কাছে আমরা একটা প্রস্তাব করেছি, যৌথ উদ্যোগে আমরা এখানে একটা রিসার্চ ল্যাব করব, যাতে পাটের উৎপাদন বৃদ্ধি পায়। আমরা পাট পণ্যের বহুমুখীকরণের জন্য তাদের সাথে কাজ করব, এবং নতুন বাজার তৈরির জন্য কাজ করব। মাননীয় স্পিকার, পাটের একটা লো ভ্যালু এডিশন হলো প্যাকেজিং, হায়ার ভ্যালু এডিশন হলো পাটজাত পণ্যের ব্লেন্ডেড ফেব্রিক, কটন বা অন্য ফাইবারের সাথে। আমরা পাট পণ্য থেকেও যেন একটা মাল্টিবিলিয়ন সেক্টরে রিটার্ন পাই, সেই লক্ষ্যে আমরা কাজ করছি। মাননীয় স্পিকার, আমার কাছে সময় আর বেশি নাই। আপনার বর্ধিত 4 মিনিটের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। শেষ বেলায় এই কথাই শুধু বলি
আমাদের ইকোনমি মাননীয় অর্থমন্ত্রীর হাতে ইজ ইন এ সেফ হ্যান্ড। ইনশাল্লাহ তার নেতৃত্বে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করব। ধন্যবাদ।